বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান, আর আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন রাজনৈতিক বিশ্লেষক, কলামিস্ট এবং একজন রাজনৈতিক কর্মী, তিনিও মোহাম্মদ হারুন রশিদ। আমার বাম দিকে আছেন সৈয়দ রিয়াজউদ্দিন হোসাইন, তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। রিয়াজ ভাই, শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে গত সরকারের যাবতীয় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে আমরা চিহ্নিত করবার চেষ্টা করব, খুঁজে বের করবার চেষ্টা করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 25 মার্চ 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 পানি সম্পদ খাতে দুর্নীতি। 2010 মেয়েকে অপহরণ করতে এসে মা বাবাকে খুন। 2012 বেসামরিক বিমানে 4টি বিভাগে ঘুষ দুর্নীতির আখড়া। বিশ্বের 12তম সেরা উদ্যোক্তা ডক্টর ইউনূস। 2013 শ্রমিক অধিকার প্রশ্নে সুনির্দিষ্ট জবাব দেওয়ার পরামর্শ মজিনার। গণহত্যা চালিয়ে স্বাধীনতার মাসকে কলঙ্কিত করেছে সরকার। 2015 মওদুদ ফখরুল সহ 23 নেতার চার্জ গঠন 23 এপ্রিল। বেসিক ব্যাংকের অনিয়ম ও দুর্নীতি জড়িত 28 কর্মকর্তা ও কর্মচারী। 2016 গাজীপুরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে যুবক নিহত। কেন্দ্রীয় ব্যাংকে ক্যামেরা নিতে অনুমোদন লাগবে। 2017 ঠাকুরগাঁয়ে ভুয়া র্যাব আটক। ঋণ হাতিয়ে উধাও 3000 গার্মেন্টস। 2018 খালেদার সাজা বাড়াতে দুদকের আপিল। 2019 মহানগর বিএনপি নেতাকে তুলে নিয়ে গেছে সাদা পোশাকধারীরা, রেজভির বিবৃতি। 2020 শেরপুরে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ওষুধ উদ্ধার। 2022 নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিতে গণমিছিল। 2023 অর্থাভাবে কেটে ফেলতে হয়েছে বীর মুক্তিযোদ্ধার পা। শুধু ভবনে হয়েছে, চিকিৎসা নেই 21 ট্রমা সেন্টার। শুরুতেই যাচ্ছি হারুন রশিদ। হারুন, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আমরা একটি সংবাদ শিরোনাম দেখছি, পানি সম্পদ খাতে দুর্নীতি। দৈনিক প্রথম আলোর খবর ছিল এটি। পানি সম্পদ ব্যবস্থাপনায় দুর্নীতির অভিযোগগুলি প্রশাসন, সরকারের নীতি এবং প্রকল্পের স্বচ্ছতা নিয়ে কি ধরনের বিতর্ক তৈরি করেছে? আসলে বেসিক্যালি রাষ্ট্র প্রতিষ্ঠান হিসেবে যখন কলাপস করে, তখন রাষ্ট্রের বাকি যে প্রতিষ্ঠানগুলো থাকে সেগুলো কিন্তু কলাপস করে। তো এখানে যে বিষয়টা আসছে সেটা হলো, যেমন আপনি বলছেন পানি সম্পদ ব্যবস্থাপনা। এই পানি সম্পদ ব্যবস্থাপনার জন্য যে প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আছে, পানি উন্নয়ন বোর্ড তদারকির জন্য ওয়াসা বলেন, বিআইডব্লিউটিএ বলেন, এই বিষয়গুলি এখানে কিন্তু মানে এগুলি দুর্নীতির একটা আখড়াখানায় পরিণত হয়ে গেছে। এখানে যে বাজেটগুলি হয়, যে প্রজেক্টগুলি আসে, যে প্রকল্পগুলি আসে, এগুলো কিন্তু বাস্তবায়ন ঠিকমতো হয় না। কেন হয় না? একটা রাষ্ট্রে যখন একটা ফ্যাসিবাদী সরকার, অগণতান্ত্রিক সরকার, বিনা ভোটের সরকার যখন ক্ষমতায় দীর্ঘদিন টিকে থাকে, যে সরকারের সাথে মানুষের সম্পর্ক থাকে না, জনগণের সম্পর্ক থাকে না, এমন একটা সরকার যখন দীর্ঘদিন ক্ষমতা থাকতে চায়, তখন তারা কি করে, রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো সেগুলোকে তারা নিজের করায়ত্ত করতে চায়। তো করায়ত্ত করতে গেলে কি করতে হবে? এই প্রতিষ্ঠানে যারা চাকরি করে তাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে, বা এই প্রতিষ্ঠানে যারা বস তাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে। তারা সেই সুযোগ সুবিধাগুলি নেয়। এই সুযোগ সুবিধাগুলো কি বৈধ না অবৈধ? কমপ্লিটলি অবৈধ, ইলিগাল। আমরা একটা ইয়েতে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে এই আপনার পানি ম্যানেজমেন্টের যে বিষয়টা, সেখানে যে প্রকল্পগুলি হয়েছে, এই প্রকল্পের যে বাজেটগুলি হয়, সেই বাজেট থেকে প্রায় 26% হচ্ছে আপনার দুর্নীতি খাতে ব্যয় হয়। তাহলে মূল যে উন্নয়ন, সেই উন্নয়নগুলি কিন্তু বাধাগ্রস্ত হয় এই দুর্নীতির কারণে। বলছেন তো দুর্নীতি খাত, দুর্নীতি কি একটা খাত হিসেবেই আসলে এটা গণনা শুরু হয়ে গেছে বাংলাদেশে? হ্যাঁ, এটা বিগত 15 বছর তাই করেছে ওরা, এটা খাত হিসেবে নিয়ে গেছে, জায়েজ করে নিয়ে গেছে এটা। এবং আপনি যদি দেখেন যে এখানে কিন্তু কোনো জবাবদিহিতা নাই,
মানে যে জবাবদিহিতা করবে সেই মানে দুর্নীতি চক্রে বা দুষ্ট চক্রের মধ্যে দুষ্ট চক্রের মধ্যে পড়ে গেছে। যেমন আপনি মনে করেন যে ওয়াসার একজন এমডি ছিলেন তাকসিমে খান, উনি 2009 সাল থেকে কিন্তু আপনার ওয়াসার মানে সরকারের পালিয়ে যাওয়া পর্যন্তই উনি এমডি ছিলেন। বারবার ওনাকে কিন্তু পুনর্নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু কেন? ওনার বিরুদ্ধে এত এত অভিযোগ, হাজার হাজার কোটি টাকা উনি লুটপাট করেছেন, ওনার বিরুদ্ধে 5,000 কোটি টাকা লুটপাটের একটা অভিযোগ আসছে, তারপরে কিন্তু কোনো তদন্ত হয়নি। পরবর্তীতে ওনাকে কিন্তু আবার পুনর্নিয়োগ দেওয়া হয়েছে। কারণটা কি? কারণটা ছিল হচ্ছে এই যে বিষয়গুলির সাথে সরকার জড়িত, এই টাকাগুলো বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে, যার কারণে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি শেখ হাসিনার নামে 600 কোটি টাকার একটা দুর্নীতির একটা প্রমাণ আছে। এই সাম্প্রতিক যেটা বিশ্বের 5টি দেশে এবং কেইমান দ্বীপে তাদের এই অজস্র সম্পত্তি একটা সন্ধান পাওয়া গেছে। এই সম্পদগুলি কোথা থেকে আসলো? এই সম্পদগুলি কিন্তু এই প্রকল্পগুলি থেকে আসছে। এই প্রকল্পগুলির নামে কোনো কাজ হয় নাই, কোনো কিছু হয় নাই, সেই টাকাগুলি তারা বিদেশে পাচার করছে। আপনি দেখেন ঢাকা শহরের কথা যদি বলি, তারপর আপনি চিটাগাংয়ের দিকে তাকায় দেখেন, এখানে কিন্তু আপনার এই বর্ষাকালে পুরো শহরগুলো পানিতে তলানো থাকে। এই পানির ড্রেনেজ যে সিস্টেম, পানিগুলো কিভাবে মানে সরাতে হবে, সেই বিষয়গুলি কিন্তু সরকার কোনো কাজ করে। কিন্তু আমরা দেখেছি তো হারুন ভাই, প্রত্যেক বছরই তো নানান ধরনের ডেভেলপমেন্ট ওয়ার্ক চলছিল। হ্যাঁ, প্রত্যেক বছরই কিন্তু ডেভেলপমেন্ট ওয়ার্ক চলেছে। তাহলে এই ওয়ার্কগুলো কি হয়নি? এগুলো কি অপরিকল্পিত ছিল? অপরিকল্পিত, কমপ্লিটলি অপরিকল্পিত। কেন অপরিকল্পিত বলবেন আপনি? এটা বলতেছে এই কারণে যে বুয়েট থেকে কিন্তু বারবার বলা হচ্ছিল এই বিষয়গুলি নিয়ে, যে একটা সুপরিকল্পিত পরিকল্পনা তৈরি করার জন্য, যেই পরিকল্পনার মাধ্যমে ঢাকা শহরটা তৈরি করা হবে এবং এই ড্রেনেজ সিস্টেমটা তৈরি করা হবে। সরকার কিন্তু কখনোই সেদিকে কর্ণপাত করে নাই, কখনোই জানে। তাদের ইচ্ছা মতো এই প্রকল্পগুলো যারা ডিজাইন করতেন, তারা কিসের ভিত্তিতে ডিজাইন করতেন? তারা তো সরকারের খাস গোলামে পরিণত হয়ে গেছিল। সরকার যা বলতো তাই, বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না, সেই কারণে তারা করেছে এটা। কিন্তু সেটার জাস্টিফিকেশনটা করে নাই। কিন্তু এই শহরে তো ওনারাও বাস করতেন, এই সব শহরগুলোতে তো তারা বসবাস করতেন, তাদের বংশ পরম্পরায় তারা আবারও বসবাস করবেন। আজকে কিন্তু সেই জিনিসটা প্রমাণিত হচ্ছে যে তারা তাদের ছেলেমেয়েদের জন্য তারা কিন্তু বাইরে দেশে সেটেল করে রাখছে আগের থেকেই। আজকে আপনি দেখেন, যখন সরকারের পতন হলো, ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতন হলো, সেই বড় বড় লোকগুলো কোথায়? তাদের কোনো সন্ধান আছে? তারা চলে গেছে। তাদের সেফ হিসেবে তারা অন্য একটা দেশে তারা সেকেন্ড হোম তৈরি করে রাখছে। সেটা মালয়েশিয়া বলেন, মরিশাস বলেন, ওই যে এখন কেইমান দ্বীপের কথা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলেন, কানাডার কথা বলেন, ইত্যাদি বিভিন্ন দেশে তারা তো সেফ জোন তৈরি করে রাখছে তাদের জন্য। কানাডার বেগমপাড়া তারা তৈরি করে রাখছেন। সরকার এগুলো জানতো, কিন্তু কোনো ব্যবস্থা নেই। পৃথিবীর কোন দেশে কি এরকম উদাহরণ আছে নাকি যে একটি দেশের শাসকরা সব তার বিদেশে মানে স্থাবর নিয়ে যান? এটি কেন নিয়ে যান আসলে? শাসকটা কেন নিয়ে গিয়েছিলেন? এটা তো দেশপ্রেমের অবভাগ এটা হয়। বেসিক্যালি তারা মুক্তিযুদ্ধকে তাদের নিজস্ব একটা সম্পত্তি দাবি করে তারা এদেশের জনগণকে ব্ল্যাকমেল করেছে, এদেশের সম্পদ লুট করেছে। দেশের প্রতি তাদের কোনো মায়া ছিল না, সার্বভৌমত্বের কোনো মায়া ছিল না, দেশের কোনো প্রতিষ্ঠানের প্রতি তাদের মায়া ছিল না। তারা একটা পার্শ্ববর্তী একটা দেশের দাসত্ব করেছে, গোলামি করেছে, এবং তাদের একান্ত ব্যক্তিগত যে বিষয় সেটাকে সেপে রাখার জন্য, নিজেদের ছেলে মেয়ে স্ত্রী সন্তানদের ভালো রাখার জন্য তারা বিদেশে বাড়িঘর করে। তাহলে এই যে প্রকল্পগুলো, অপরিকল্পিত প্রকল্পগুলো, এগুলো তো রয়ে গেছে, আমাদের এখন তো পরিবর্তন হতে হবে। পরিবর্তন করবার জন্য এই প্রকল্পগুলোকে কি তাহলে রেখেই আমাদের নতুন করে ডিজাইন করতে হবে, না এই প্রকল্পগুলোকে মানে বাতিল করতে হবে? হ্যাঁ, এটা তো একটা দীর্ঘমেয়াদী প্রসেস, অনেক অর্থনৈতিক ব্যাপার আছে এখানে। সেই বিষয়গুলি আপনার পরীক্ষা নিরীক্ষা করতে হবে, এটা আবার পরিকল্পনা মাফিক আবার সব সেট করতে হবে, তারপরে ধীরে ধীরে ডেভেলপমেন্ট করতে হবে। আপনি কাগজে কলমে যত আইনই তৈরি করেন না কেন, সেই আইনগুলি কিন্তু খুব একটা কার্যকর হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার মস্তিষ্কের মধ্যে সততা এবং দেশপ্রেম জাগ্রত করতে না পারবেন। রাজনৈতিক নেতৃত্বের আজকে কিন্তু সেই দেশপ্রেমের জাগ্রত করতে হবে, নিজের বিবেককে দেশপ্রেমের মধ্যে নিয়ে যেতে হবে। বেসিক্যালি আপনাকে যদি ডেভেলপ করতেই হয়, প্রকৃতার্থে যদি ডেভেলপ করতে হয়, তাহলে কিন্তু গণতান্ত্রিক সরকারের বিকল্প নাই, জনগণের সরকারের বিকল্প নাই, জনগণের অভিমতের বিকল্প নাই। তা আপনি জনগণের অভিমতটা কিভাবে নেবেন?
জি, হারুন ভাই, আপনার কাছ থেকে আবারও শুনবো একই বিষয়ে একটু। সৈয়দ রিয়াজউদ্দিন হুসাইন, আপনার কাছ থেকে জানতে চাই কোন ধরনের উদ্যোগ নিতে হবে? আমাদের তো ফ্যাসিজম থেকে লেসন নিতে হবে, এবং এখন তো সিদ্ধান্ত নেবার সময় কোন কোন জায়গাগুলোতে আসলে কাজ করা জরুরি বলে মনে করেন? আপনি তো উন্নত বিশ্বে নানান জায়গায় ঘুরবার এবং গবেষণা করবার সুযোগ হয়েছে, এরকম হোঁচট খাওয়া দেশগুলো কিভাবে ঘুরে দাঁড়িয়েছে? আমরা গত 15 বছর দেশপ্রেম অনেক বুলি শুনেছি আমরা, বড় বড় আমরা কেউ অন্য যারা কিনা ফ্যাসিবাদী দলের সাথে সম্পৃক্ত তারা ছাড়া কেউ দেশকে ভালোবাসে না। আমরা সবাই বিদেশি, আমাদের দেশে থেকে থাকছি বিদেশি হিসাবে, তারাই দেশকে ভালোবাসেন। অথচ যেটা হারুন ভাই বলছিলেন, এবং এটা সবাই জানেন, যে পৃথিবীতে অন্য সব জায়গায় এই ফ্যাসিবাদী দলের যারা কিনা কর্মী ছিলেন এবং যারা কিনা এই মন্ত্রণালয়ে যারা ছিলেন, তারা বিভিন্ন সময় দেশকে না ভালোবেসে নিজেদের স্বার্থের জন্য, নিজের পরিবার এবং অর্থনৈতিক লাভবানের জন্য এই দেশকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে চলে গেছে, রাইট? শেষ পর্যন্ত কি তারা নিজেদেরকে ভালোবাসতে পেরেছিলেন? কেউ এই পাপের অর্থ ভোগ করতে পারে না। জাস্টিস অফ নেচার। জাস্টিস অফ নেচার। আপনি যে টপিকটা প্রথমে বললেন, দেশমাতৃক এই দেশ, নদীমাতৃক আমাদের এই দেশ, এই মন্ত্রণালয় হচ্ছে পানির ভেতর ভূত। ড্রেজিং এক জায়গায় করে, এই ড্রেজিং করে কি হয়? বাড়িটা বিক্রি হয়। এটা এই পরিবারের যারা কিনা সবচেয়ে বড় ড্রেজিং, এই সম্পূর্ণ তারা কুক্ষিগত করে রেখেছিল। এই বালিগুলা বিক্রি করে, এবং না হলে ড্রেজার ঢুকাচ্ছে, কোনো কাজ হয় না। পানির নিচে তো আপনি দেখতে পাচ্ছেন না, ঠিক কিনা? যেখানে আসল ড্রেজিং হতো সেটা তারা দখল করে রেখেছে, যেটা পাওয়ার জন্য হাজার হাজার কোটি টাকার দুর্নীতি যেটা করেছে। হ্যাঁ, এই অর্থ সাইদ ভাই আমরা কোনদিন ফেরত পাবো না। হ্যাঁ, আমাদের যে জিনিসটা করা যেতে পারে সেটা হচ্ছে যে অর্থটা তো কারো হাতে গিয়েছে, তার তো নিশ্চয়ই একটা প্রমাণাদি হয়েছে। আমরা এই যে সুন্দর স্টুডিওতে বসে আছি, দেখেন এত বড় একটা প্রতিষ্ঠান, এটাকে পুড়িয়ে ফেলা হলো, রাইট? ওই প্রতিষ্ঠান তো পুরো পুড়িয়ে ফেলা না, পানি সম্পদ মন্ত্রণালয়ের নিশ্চয়ই কাগজপত্র আছে যে কারা কারা কন্ট্রাক্টের সাথে কতটুকু জড়িত ছিল। এবং আমাদের বুয়েট বলেন, দরকার হলে বিদেশ থেকেও এক্সপার্টদেরকে এনে আমাদেরকে একটা অডিট করা দরকার, যে এই টাকাটা কাদের কাছে গেল। আপনি ওয়ান্স ইউ স্টার্ট দিস প্রসেস, বিদেশে যে জিনিসটা, আপনি আমেরিকাতে দেখেন, আমেরিকাতে আজকে কি ঘটনাটা ঘটছে। ওই ডোজি যেটা তৈরি করেছেন, এলন মাস্ক যেটা করছেন, কত শত 250 বছরের ব্যক্তি সোশ্যাল সিকিউরিটি টাকা নিয়ে যাচ্ছে, কত মিলিয়ন তারা করতে পেরেছে। দেখেন আমেরিকার মতো জায়গায় দুর্নীতি হয়, কিন্তু তারা কিন্তু একটা ভালো একটা পদক্ষেপ নিয়েছেন, যে একটা জায়গা শুরু করতে হবে, যে শুরু করে। কিন্তু আমরা তো আমেরিকার মতো উন্নত সমৃদ্ধ দেশ না, জাতিগতভাবেও আমরা অতটা উন্নত হতে পারিনি, আজও মানসিকতার জায়গায়ও আমরা পৌঁছাতে পারিনি। সেক্ষেত্রে আমাদের তো শুরু করতে বলা হয় যে 200 বছর পিছিয়ে, তাহলে এই কাজের শুরুটাও তো আমাদের 200 বছর ধরে আমেরিকায় বের হয়নি। আমাদের ওই উদাহরণটাকে এই জন্য বললাম, যে তারা যখন শুরু করেছে একটা জিনিস, আমরা সেখান থেকে শিক্ষা নিতে পারি। আমাদেরকে একটা জায়গায় শুরু করাটা দরকার। কোন জায়গাটাতে? যে একটা, এই যে সরকার বলেন, তারা শুরু করুক, পরে যে সরকার, নির্বাচিত সরকার যারা আসবে, এটা তো একটা লং টার্ম প্রসেস। কিন্তু যারা টাকা নিয়েছে, যে পরিমাণে, একটা হিসাবের খাতায় অবশ্যই এটা বস্তা নিয়ে টাকা নিয়ে চলে যায় না, যেখানে কোনো ফাইল। আপনার কি মনে হয় আমরা শুরু করবার মতো পরিস্থিতি বা পরিবেশের মধ্যে আছি? অথচ 5 আগস্ট পরবর্তী সময় কিন্তু শুরু হবারই কথা ছিল। আমাদের মনোযোগটা আসলে অন্যদিকে সরে গেছে। আমরা যার যে মন্ত্রণালয়, যার যে কাজ, দুর্নীতি দমন কমিশন বলেন, কিংবা যদি বলেন যে পানি সম্পদ মন্ত্রণালয় আছে, হ্যাঁ, এই অর্থ, যে অর্থটা দেওয়া আছে, যেমন আমি জানতাম যে একজনে 3,500 কোটি টাকা ড্রেজিং প্রজেক্ট পেয়েছে। হ্যাঁ, এবং এই ড্রেজিং প্রজেক্ট, এই টাকা তো নিয়ে আমেরিকা নিয়ে যায় না, কানাডাও নিয়ে যায়। এই টাকাটা নিশ্চয়ই বাংলাদেশে আছে না, সে টাকাটা সে হুন্ডি করে সরিয়েছে। এই যে ট্রেইল অফ মানি যেটা হয়, হ্যাঁ, 3,500 কোটি টাকা তো ব্যাংকিং চ্যানেল ছাড়া আপনি করতে পারবেন না। এই আমাদের দেশে দক্ষ অডিটর আছে, অনেক আছে, ফরেনসিক অডিটরও আছে। তাদেরকে দিয়ে আপনি ট্রেইল অফ মানিটাকে ফলো করেন, এবং যারা যারা যায়নি কিংবা যারা গিয়েছে তাদের সম্বন্ধে আপনি এখন পর্যন্ত, আজ পর্যন্ত কোন মামলা হয়েছে? না, চিহ্নিত করেই লাভ কি যদি অ্যাকশন নেওয়া না যায়? অ্যাকশন অবশ্যই নেওয়া যেতে পারে। আপনাদের বাংলাদেশে এখন যেটা হচ্ছে, যদি এটা ডিফারেন্ট টপিকের বিষয়ে বলা হচ্ছে, যে জিনিসটা আমি দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের মানুষ এক হীনমন্যতায়, একটা ইনসিকিউরিটি, একটা মানে ভোগে।
আপনি কানাডায় যে টাকাটা সরানো হয়েছে, সিঙ্গাপুরে পাচার হয়েছে, দুবাই পাচার হয়েছে, আপনি বাংলাদেশ সরকার হয়ে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের যে প্রধান, তিনি আন্তর্জাতিকভাবে এত বড় খ্যাতিসম্পন্ন, আপনি কানাডাতে যে টাকাটা সরিয়েছেন, আপনি কানাডাতে কেন মামলা করছেন না? এই যে কানাডাতে তারা যে টাকাটা সরালো, কানাডার আভ্যন্তরীণ দেশে তারা তো মানি লন্ডারিং করেছে, সেই মামলাগুলো আপনি প্রথম ইনিশিয়েট করেন, কানাডার সরকার আপনাকে টাকা এনে দেবে, কারণ ইমিগ্রেশন নামে তো সেও এটাতে জড়িত। এখন এটা কার টাকা? বাংলাদেশের মানুষের টাকা। এই পানি ড্রেজিং এর ব্যাপারে ভাই অন্য সব কিছু বিষয়ে আমরা অনেক কথা বলতে, কিন্তু এটা হরিলুট। আপনি রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রজেক্ট বানিয়ে 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 অন্তত রোড হাইওয়েতে, আপনি এই যে আমরা রামপুরাতে আসি, আমরা তো ব্রিজটাকে দেখতে পারি, পানির নিচে তো ওটা কিছু দেখা যায় না, তিস্তার মাটি পড়ে আছে, একেবারে খরা শুকনা। আপনি এগুলো ড্রেজিং করবে, ওটা খুঁজবে না, আপনার তো একটা বুলডোজার দরকার ছিল। এবং পানি বন্টন, আমরা সেই টপিকে না থাকলেও, পানি বন্টন বিষয় না থাকলেও, কিন্তু পুরোপুরি এই মিনিস্ট্রি, এই পানি সম্পদ মন্ত্রণালয় প্রথমে গত 15 বছরে ভাই এটা তো লক্ষ কোটি টাকার মতো বোধহয় সরিয়ে। বেসামরিক বিমানে 4টি বিভাগে ঘুষ দুর্নীতির আখড়া, দৈনিক যুগান্তরের খবর ছিল। বেসামরিক বিমানে ঘুষ দুর্নীতির কারণ কি প্রশাসনিক অদক্ষতা এবং সরকারের অমনোযোগিতা ছিল কিনা, নাকি এটিও সেই সরকারের এক ধরনের সিদ্ধান্ত ছিল? বিমানের ভেতরে সবাই আসেই নিজের আখের গোছাতে, তারা তাদের ধূর্ত ব্যবস্থা মানে চিন্তাধারা নিয়ে এই লুটপাটে বাংলাদেশের এত বড় একটা প্রতিষ্ঠান, বাংলাদেশের যে ট্রাভেল বেস আছে, এটা কিন্তু ভয়ঙ্কর আকারে বড়। এখন আমরা প্রায় 1 কোটি লোক বছরে যাতায়াত করে, সেখানে বিমান কিছুই করতে পারছে না, অথচ বিদেশি সমস্ত এয়ারলাইন্স এসে সেটা লুটে পুটে খাচ্ছে। আমাদের যে ডিমান্ডটা, যে পোটেনশিয়ালটা, যেটা আমাদের দেশের নাগরিকদের তৈরি, সেটা কোনো কিছুই আমরা করতে পারিনি। কেন করতে পারিনি? বিকজ এই বিমানের পদক্ষেপ। অন দি আদার সাইড আমি যেটা বলবো, বিমানের এই ধরনের কার্যক্রমের জন্য আপনি ইউএস বাংলাকে দেখেন, ইউএস বাংলার মতো এয়ারলাইন্স, নভো এয়ারের মতো এয়ারলাইন্স, রিজেন্ট এয়ারলাইন্স যদিও বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু তার আন্তর্জাতিক পরিমণ্ডলে তার যথেষ্ট খ্যাতি ছিল, বন্ধ হওয়ার কারণটা ভিন্ন। তারা তো খুবই ভালো করছে, আপনি তো তাদের টিকিট পাবেন না, কিন্তু বিমানের টিকিট আপনি পাবেন না কেন? কারণ সে ব্লক মার্কেট করে এটাতে কালোবাজারি করে। হজের মতো এত সেন্সিটিভ একটা টপিক নিয়েও তারা ব্যবসা করে। প্রতিটা ক্ষেত্রে আমি একটা লিস্ট করে নিয়ে এসেছিলাম, যেখানে একটা রিপোর্টে বের করেছিল যে তাদের বেশ কয়েকটা খাতে বিমান এই দুর্নীতিগুলো হয়, যেমন এয়ারক্রাফট পারচেজ এবং লিজে। পারচেজ তো ওই দুটো আছে অল্প ইয়েতে, এয়ারবাস মাঝখান থেকে কিনবে, প্রেসিডেন্ট ম্যাক্রন এসে ঘুরলো, তাকে সুন্দর মিষ্টি খায় আপনি বিদায় করে দিলেন, সবাই মিলে ফ্রান্সে ঘুরে আসলো, কিন্তু ফলাফল তো হলো না, কারণ নিজেদের ভিতরেই যে দ্বন্দ্ব, কেউ এয়ারবাসের এজেন্ট, কেউ বোয়িং এর এজেন্ট, তো তাদের ভিতরে দ্বন্দ্ব, সেই জিনিসটা হলো না। কিন্তু এরপরে ধরেন আপনার মেইনটেনেন্স বলেন, তারপরে বিভিন্ন ক্ষেত্রে রীতিমতো যে ট্রানজিট প্যাসেঞ্জার বলেন, এই এক্সট্রা ব্যাগেজের যে টাকাটা তৈরি হয় সেটা চুরি, এটা তো ছিচকা চুরির মতো। আর যারা কিনা বড় করে লিজ এয়ারক্রাফট, এবং কথিত আছে যে পরিবারের একজন প্রধানমন্ত্রীর বোন এখান থেকে তিনি অর্থ পেতেন, এবং তার কাছ থেকে গ্রিন সিগন্যাল না পেলে কোনো লিজ এয়ারক্রাফটই হতো না। তো এগুলো করতে করতে এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যেখানে আপনি আমাদের ব্যাগেজ থেকে লাগেজ চুরি হয়। এটা তো বিমানের কর্মীরাই করছে না? তো প্রতিটা ক্ষেত্রে যদি দেখেন, এখান থেকে তো আমাদের বেরোতে হবে। এই বিমানকে সংস্কার করার পথ কি আসলে আপনার কাছে? বিমানের প্রথম প্রাইভেটাইজেশন পদক্ষেপটা অত্যন্ত ভালো ছিল, কিন্তু এখানে আমরা দেখেছি যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানটি প্রাইভেটাইজ করা হয়েছে সেটি আসলে সফল হয়নি। এটার মূলত কারণ হচ্ছে যে প্রাইভেটাইজেশনে যারা করতে যায়, আমরা সরকারের যদিও প্রাইভেটাইজেশন করি, কিন্তু সরকারের যে এক ধরনের মানে ইনফ্লুয়েন্স যেটাকে আমরা বলি, হ্যাঁ, যে আমরা ছেড়ে দেই কিন্তু ছাড়ছি না, একটা সুতা ঝুলিয়ে রেখে দেই, হ্যাঁ, এবং আমরা এই জিনিসগুলো করে তাদেরকে আসলে সেই স্বাধীনতাটা দেই না। আপনি যদি দেখেন যে বিমানে কিন্তু একজন বিদেশি ভদ্রলোক এসেছিলেন, মনে আছে? সেই ভদ্রলোকে একটা সামান্য একটা কথাকে মানে লাথি কুতা দিয়ে বের করে দিলেন, অথচ ব্রিটিশ এয়ারওয়েজের অন্যতম, উনি আসার 3 মাসের মধ্যে বিমান সম্পূর্ণ সব বদলে গেল। তাকে এটি কেন হয়েছিল আসলে?
কারণ উনি এসেই প্রথমে যে জিনিসগুলো, এই যে আপনি যে প্রথম যে জিনিসগুলো দেখছেন, প্রতিটা পদক্ষেপে উনি কঠিন হস্তে বলেছেন না এগুলো তোমরা করতে পারবে না। তো আমাদের লোকাল যারা এখানে এই দুর্নীতিগ্রস্ত যারা আছেন, তারা প্রধানমন্ত্রীর সাথে একটা ঘটনা সৃষ্টি করে তাকে দিয়ে হুকুম দেওয়ান যে এরকে বের করে দাও। তার মানে ওই যে এই নেক্সাসটাই বহুদিন ধরে বাংলাদেশের রাজনীতি বলেন, প্রশাসন বলেন বা অর্থনীতি বলেন, সব সেক্টরে দাপিয়ে আপনি বেড়াচ্ছে। একা করতে পারবেন না, আপনাকে তো সময়, আপনাকে অ্যাকাউন্টসে লাগবে, মার্কেটিং এর লাগবে, এবং দেখতে হবে যে টাকাটাও কিভাবে ফ্লো হচ্ছে, হয় একজনের হাতে গেল, সাপ্লায়ার কাছে আবার ফেরত আসছে টাকা, এই যে মেইনটেনেন্সের জিনিসগুলো হয়, মানে এটা আসলে মানে সবগুলো হ্যান্ড মিলে একটা নেক্সাস এবং ভয়ঙ্কর নেক্সাস। একই বিষয় একটু হারুন ভাইয়ের কাছ থেকে জানতে চাই যে দুর্নীতির যে চক্র, যে কথাটি রিয়াজ ভাই বললেন যে দুর্নীতির চক্র প্রকট আকার ধারণ করে রাষ্ট্রের উপরে জেঁকে বসেছিল, এক কথায় বলতে গেলে বিগত ফ্যাসিস্ট সরকার এই চক্রটিকে বাঁচিয়ে রেখেছেন তার ক্ষমতা ধরে রাখবার জন্য। এবং তিনি কিন্তু শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দলকেই দমাননি, তিনি গোটা রাজনীতিকেই কিন্তু ধ্বংস করে দিয়েছেন। এই রাষ্ট্র আসলে এই পথে কখন যায়? একজন ভদ্রলোককে যদি বলা হয় তুমি কোন বিমানে যাবে, সে সৌদি এয়ারলাইন্সের কথা বলে বা দুবাই এয়ারলাইন্সের কথা বলে, বাংলাদেশ এয়ারলাইন্সের কথা বলে না, বা প্রাইভেট বিমানের কথা বলে। কিন্তু এটা কথা কেন বলে না? সে ওটাতে গেলে বমি করে। তার মানে এই বিমান সেক্টরকে ডেভেলপ করার জন্য যে বাজেটটা যায় সেটাও তারা খেয়ে ফেলে। এখানে দুর্নীতির মাত্রাটা অত্যন্ত বেশি। না, এরকম শুধুমাত্র বিমান তো না, সব সেক্টরগুলোকে এভাবে কেন নিজের সম্পদ নিজে ধ্বংস করেছিল কেন বিগত? না, ওই তো যে প্রথমে বললাম যে দেশপ্রেমের অভাব থাকলে তো সমস্যাটা হয়। দেশপ্রেমের যখন সমস্যা দেখা দিবে তখনই তো আপনার এটা দেশের কোন সম্পদ ডেভেলপ করবে, কি করবে, এটা তো তার হেডেক না, ব্যক্তি ডেভেলপ করার হচ্ছে তাদের হেডেক, মূল লক্ষ্য ছিল। হাসিনার তো সেটাই। জয় কিভাবে লক্ষ হাজার কোটি টাকার মালিক হবে, পুতুল কিভাবে লক্ষ হাজার কোটি টাকার মালিক হবে, পুতুলের হাজবেন্ড যিনি ছিলেন তালাকপ্রাপ্ত, সে কিভাবে দুবাইতে বাড়ি করবে, আমেরিকাতে বাড়ি করবে, কানাডাতে বাড়ি করবে, সেই চিন্তা তার। শেখ রেহমান ছেলেমেয়েরা কিভাবে ইংল্যান্ডে এস্টাবলিশ হবে, কানাডা এস্টাবলিশ, সেই চিন্তা তার। তার আত্মীয় স্বজন যারা ছিলেন তাদেরকে ডেভেলপ করার জন্য তার চিন্তা। তারা প্রত্যেকে কিন্তু হাজার 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 কোটি টাকার মালিক। এই টাকাটা কোথা থেকে আসলো? তাদের প্রত্যেককে নিজস্ব একজন করে লোক তারা কিন্তু রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানে সেট আপ করেছে। তো সেক্ষেত্রে এখন করণীয় কি রাষ্ট্রের? এখন তো আর সেই তাদের হাতে রাষ্ট্র নেই। রাষ্ট্র তো এখন জনসমর্থিত একটি অন্তর্বর্তীকালীন সরকারের বা পরবর্তীতে যারা নির্বাচিত সরকার আসবেন তাদের হাতে থাকবে। সেক্ষেত্রে তাদের চলার পথটা কেমন হতে পারে? আমি সবসময় একটা কথা বলি, যেহেতু আমি পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, আমার একটা কথা হলো সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত পলিটিক্যাল অ্যাকাউন্টেবিলিটি তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত আপনার প্রতিষ্ঠানগত অ্যাকাউন্টেবিলিটি তৈরি হবে না। এখন যারা যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে কিন্তু 111 শিক্ষা নেওয়া উচিত ছিল। তারা কিন্তু, আমরাও ধারণা করেছিলাম যে 111 হয়তো রাজনৈতিক পার্টিগুলো শিক্ষানোর একটা উপযুক্ত জায়গা, এরপরে হয়তো তারা ভুল করবে না। কিন্তু আমরা কিন্তু দেখলাম যে পরবর্তীতে 111 পরেই যে হচ্ছে আপনার সবচেয়ে ফ্যাসিস্ট সরকারের উৎপত্তি হলো, তৈরি হলো। এখন আমাদেরকে আবার শিক্ষা নিতে হবে যে এই ছাত্র জনতা কিন্তু এই ফ্যাসিস্টের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে জেগে ওঠে এবং জেগে উঠছে এবং আগামীতে উঠবে। এই যে একটা জাগরণ যদি তারা ধরে রাখতে পারে, তারাও যদি এবারও কেন আপনি সম্ভাবনার দিকে যাচ্ছেন, এবার কেন নিশ্চয়তা দিতে পারছেন না? নিশ্চয়তা দিতে এই কারণে পারছি না যে যারা এই ইস্যুগুলোকে সামনে রেখে যারা এই ফ্যাসিস্টের বিরুদ্ধে যুদ্ধ করেছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, তারাই কিন্তু আবার তাদের বিরুদ্ধে কিন্তু আবার একটা ক্লেম তৈরি হচ্ছে। আজকে দেখেন যারা বিপ্লব করেছে তারা যদি পর্যবেক্ষকের জায়গায় থেকেই রাষ্ট্রটাকে দেখত তাহলে কিন্তু ভালো হতো। যখনই আপনি পলিটিক্যাল পার্টি খুলবেন, আমাদের থার্ড কান্ট্রিজ যেটা, সেখানে কি হয়, আপনি আপনার অস্তিত্বটাকে ধরে রাখতে পারবেন না। কারণ এখানটা বাহিরের বলয়, বাহিরে একটা বিরাট শক্তি আপনার পেছনে কাজ করে। ওইটাকে ট্যাকেল তো আমার পক্ষে সম্ভব না। কারণ আমার রাষ্ট্রের যে সম্পদ ছিল, এই সম্পদগুলি তো সব শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তখন আপনি রাষ্ট্রকে মেরামত করতে গেলে, কাঠামোকে আবার পুনর্নির্মাণ করতে গেলে আপনার কিন্তু অর্থের প্রয়োজন। এই অর্থটা কে দিবে? অর্থ তখন আপনার কারো কোনো একটা ডেভেলপমেন্ট কান্ট্রির কাছে, দাদা দেশের কাছ থেকে নিতে হবে। যখনই নিতে হবে তখন কিন্তু হচ্ছে আপনার তার কথা শুনতে হবে। তা আজকে যারা বিপ্লব করেছে, রক্ত দিয়েছে, রাজপথে ছিল, আমরাও ছিলাম, আমরা কিন্তু আজকে কি করছি? আমরা কিন্তু বিভাজিত হয়ে গেছি। সমস্যা হচ্ছে ওই জায়গাটায়। আমাদের ঐক্য
আমার একটা ঐক্যের প্রয়োজন। রিয়াজ ভাই, তো এখন আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে জরুরি কোন পদক্ষেপগুলো রাষ্ট্রের জন্য? একটা একেবারে ধ্বংসের মুখে পতিত এই রাষ্ট্র, নাগরিক অধিকার, মৌলিক অধিকার, মানবাধিকার সবগুলোই প্রায় ধ্বংসপ্রাপ্ত। এখন এই সরকারকে কি করা উচিত এবং রাজনৈতিক দলগুলোর আচরণ কেমন হওয়া উচিত ভবিষ্যৎ এক সুন্দর বাংলাদেশের জন্য? শেষের পয়েন্টটা থেকে আসি। রাজনৈতিক দলরা তো আসলে তাদের দুটো আইডিওলজিসে থাকবে, তারা মানে ডাইরেকশনে থাকবে। একটা হচ্ছে আইদার তারা নির্বাচন করবে অথবা দেশের উন্নয়নের জন্য তারা কাজ করবে, সেটা ক্ষমতায় থেকে হোক কিংবা বাইরে হোক। এটা হচ্ছে তাদের ম্যান্ডেট। এবং এই মুহূর্তে আমরা তো একটা ট্রানজিশন সরকারের ভেতরে যাচ্ছি, এটা কিন্তু একটা পার্মানেন্ট কোনো সলিউশন না। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে ভবিষ্যতে কোন ডাইরেকশনের জন্য যাওয়ার জন্য। সেটাও কিন্তু ইভেন্চুয়ালি তো আপনাকে একটা রাজনৈতিক সরকারের হাতেই ক্ষমতা হস্তান্তর করিতে হবে। এখন এই মুহূর্তে এই সরকারের যে জিনিসগুলো করা উচিত ছিল, নিজেদের সক্ষমতা এবং তাদের যে, তারা তো আসলে ইলেক্টেড না, একটা পরিস্থিতি সমর্থিত, জনসমর্থিত, কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে কিন্তু এই জনসমর্থিত আমি আপনি বলছি বলে, হ্যাঁ, এটা কিন্তু অ্যাকসেপ্টেবল হয় না এই মুহূর্তে। তারপর আমরা প্রফেসর ইউনূসের কারণে অনেক বাধা কিন্তু উতরাচ্ছে এবং এত হত্যাযোগ্য হয়েছে যে মানুষ মানবিক আকারে বলছে যে এখানে তো সামরিক কু হয়নি কিংবা ক্ষমতা হস্তান্তর না, এটা একটা পরিস্থিতির শিকার যে একটা ফ্যাসিস্ট সরকার খুন করেছে, যেটার জন্য জাতিসংঘের লোকজন আসছে, তারা এটাকে ট্রানজিয়েন্ট হিসেবে অ্যাকসেপ্ট করেছে। আইডিয়ালি কিন্তু এটা অ্যাকসেপ্টেড হয় না এবং এটা 1 বছর 1.5 বছর বলা হচ্ছে, যদিও আমাদের ইতিহাসে আছে 2 বছর থাকার একটা অভিজ্ঞতা আমাদের আছে। তো সেই ক্ষেত্রে এই টাইমের ভিতরে যদি তারা থাকেন, তাহলে তাদেরকে প্রথম যে জিনিসটা করা দরকার সেটা হচ্ছে যে বাংলাদেশের সাধারণ মানুষের যাদের বিশ্বাসের উপর ভর করে তারা আজকে ক্ষমতায় আছেন, তাদের ভালো মন্দটাকে দেখতে হবে। তাদের ভালো মন্দ মানুষ কি চায়? মানুষ চায় হচ্ছে প্রথম হিসেবে তার নিরাপত্তা, সোশ্যাল সিকিউরিটি এবং পার্সোনাল সেফটি, হেলথ সেফটি, যেটা হেলথ, এডুকেশন, রাইট? এবং তারপরে কিন্তু অর্থনৈতিক বিষয়গুলো আসে। এখন আমাদের এই মুহূর্তে যেই জিনিসটা আমি খুব খুব খারাপভাবে আমি বলবো যে কষ্ট লাগে, যে আমার কাছে মনে হচ্ছে এতে কোনো গ্রিপ নেই। হ্যাঁ, সবকিছু কিন্তু হাইপোথেটিক্যালি হচ্ছে, আমি করছি, এমনও হয়েছে যে সাক্ষাৎকারে হলে হবে, না হলে নাই। হ্যাঁ, এই যে একটা উদাসীনতা, এই জায়গাগুলো এবং বাংলাদেশের মানুষ কিন্তু যখনই তার রাষ্ট্রনায়ককে দেখবে, তার ভেতরে এক ধরনের কনফিডেন্স যে আমরা পারবো, আমরা জয় করব, তখন আশাবাদী হয় এবং পদক্ষেপগুলো নিতে হবে। আপনার যদি স্টেপ 1ও হয়, 100-এর মধ্যে স্টেপ 1 নিলেন যে ঠিক আছে আমরা ইনভেস্টিগেশনগুলো করছি, যে পানি, আমরা বিমান নিয়ে কথা বলেছি, পানি নিয়ে কথা বলেছি, এই স্টেপগুলো যদি হয়, আমরা তো সেই একই চরকির মধ্যেই ঘুরছি। আপনি যদি দিনের সমস্ত সময়টা রাজনৈতিক আমরা কি করা উচিত, কি করতে হবে, এর মধ্যে আছে, কিছুই করছি না। এটা বড় বড় বক্তৃতা হচ্ছে, হ্যাঁ, সবাই দেখছি যে আমরা যার মতো চলে যাচ্ছে, মানুষ কিন্তু ফলটা দেখতে পাচ্ছে না। তেমনি দিন শেষে মানুষের কথাই ভাবতে হবে এবং মানুষের কাছেই যেতে হবে, দেশের মানুষের কথা। হারুন ভাই, একেবারে 30 সেকেন্ডে, মানুষকে নিয়েই যেহেতু রাষ্ট্র, সমাজ এবং রাষ্ট্র এবং সোশ্যাল কন্ট্যাক্ট যেটি ভেঙে গিয়েছিল, রাজনৈতিক দলগুলোকে আসলে এই সোশ্যাল কন্ট্যাক্ট পুনর্নির্মাণে কিন্তু কাজ করতে হচ্ছে এবং কাজ করতে হবে। ফাইনালি এই মানুষদের কাছেই যেতে হবে। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর আচরণ কেমন হওয়া উচিত? রাজনৈতিক নেতৃত্বের প্রয়োজন, সঠিক রাজনৈতিক নেতৃত্ব, যেটা হচ্ছে জিয়া রহমান করেছিলেন। তার এরকম আইডিয়াল একজন লিডার দরকার, যে সমগ্র জাতিকে একত্রিত করতে পারবে, সিদ্ধান্ত নিতে এবং ইস্যুস তৈরি করতে হবে, স্টেক হোল্ডারদের কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে। জিয়া রহমান 19 দফা দিয়েছিলেন, এখন তারেক রহমান সাহেব 31 দফা দিচ্ছেন। এটা কিন্তু পরীক্ষা নিরীক্ষার বিষয়। জনগণ কিন্তু অ্যাকসেপ্ট করতে, তার বুঝাইতে হবে, অ্যাকসেপ্ট করতেছে এবং জনগণের কাছেই যেতে হবে এবং রাজনৈতিক দলগুলোর সেই আচরণই আমরা প্রত্যাশা করি। 36 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এ মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে, তা ধরে রাখবার দায়িত্ব শুধু সরকারের একার নয়, আমাদেরও। বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স, মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতিরই অংশ। সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিত এই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আইনের আশ্রয় নিতে হবে আমাদের। আসুন আমরা সুনাগরিকের পরিচয় দেই, ফ্যাসিবাদকে রুখে দেই। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন,
সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।